এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস। এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন। লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন, অর্ডার করুন আজই। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। স্বপ্নের কেরিয়ার গড়তে চান? আসুন যোগ দিন MCRS নলেজ ক্যাম্পাসে। পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স। সবুজ ঘেরা হাইটেক ক্যাম্পাস, সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হস্টেল। এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন। আমাদের কোর্সগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ। বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরো সুন্দর ও সহজ। আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে, MCRS নলেজ ক্যাম্পাসে। MCRS নলেজ ক্যাম্পাস, আপনার ভবিষ্যতের পথপ্রদর্শক। মুক্ত বাংলার একটা ডিজিটাল প্ল্যাটফর্ম মুক্ত আবহ। আপনারা জানেন যে মুক্ত আবহ আপনাদের সামনে বিভিন্ন বিষয় নিয়ে উপস্থাপন করে। তার মধ্যে একটি সাংস্কৃতিক বিভাগ। সংস্কৃতি ছাড়া মানুষের যে মননের খিদে, সেই খিদে কখনো একটা জায়গায় সেই খিদের তৃপ্তি মেটায়, যেটি সাংস্কৃতিক চিন্তাভাবনা, সাংস্কৃতিক চর্চা। আমরা মুক্ত আবহাওয়ার পক্ষ থেকে সেই ডিজিটাল প্ল্যাটফর্মে আজকে বসেছি আমরা সংস্কৃতি চর্চার আসর নিয়ে। এই সংস্কৃতি চর্চার আসরে আমাদের সামনে উপস্থিত হয় বর্ধমান শহরের বিভিন্ন গুণীজন, যারা সঙ্গীত শিল্পী, যারা আবৃত্তি শিল্পী, নৃত্যশিল্পী বা বিভিন্ন ধরনের যারা সংস্কৃতি চর্চার সঙ্গে যুক্ত, সেই সমস্ত ব্যক্তিরা আমাদের সঙ্গে মুখোমুখি হন। আমরা জেনে নিই তাদের সংস্কৃতির জীবনের ধারাবাহিকতা, পাশাপাশি তিনি যে উপস্থাপন করবেন যে বিষয়টি, সেই বিষয়টির উপস্থাপনার উপস্থিত বিষয়গুলিকে নিয়ে আমাদের আলোচনা হবে। মাঝে মাঝে আমাদের গান হবে। আজকে সেই গানের আসরে যিনি এসেছেন তিনি হলেন আমাদের প্রিয় শিল্পী চন্দনা সরকার। আপনাকে নমস্কার মুক্ত আবহাওয়ার পক্ষ থেকে। নমস্কার। আচ্ছা চন্দনাদি, আপনি তো দীর্ঘদিন ধরে সঙ্গীত চর্চার সঙ্গে যুক্ত, তাই তো? কিন্তু আপনার ভালো লাগা থেকে সঙ্গীত জগতে আসা, না আপনার পারিবারিক একটা সাংস্কৃতিক চর্চার সঙ্গে যুক্ত থাকার ফলে এই সঙ্গীতের মধ্যে আসা? প্রথমে মুক্ত আবহাওয়ার সমস্ত সদস্য অনন্তদাকে আমার তরফ থেকে ধন্যবাদ, আর ধন্যবাদ জানাই, প্রণাম জানাই আমার গুরুদের ও বর্ধমানে গুরুস্থানীয় যারা সঙ্গীত শিল্পী আছেন তাদেরকে। না, আমার বাড়িতে সেরকমভাবে গান বাজনার চর্চা যে ছিল তা ঠিক নয়, তবে আমি ছোটোবেলাতে ওই যেরকম সব বাচ্চারা গান গায় সেরকম যখন গান গাইতাম, তখন বাবা বা আত্মীয় স্বজনরা বললেন যে না, ওর তো ভালোই লাগছে ওর গান, তাহলে ওকে একজন গুরু রেখে সঙ্গীত চর্চা করা। আপনি কি বর্ধমানেরই, মানে আপনার কি বাড়ি বর্ধমানে? আমার বাড়ি না বিবাহ সূত্রে বাড়ি থেকে? আমার বাড়ি বর্ধমানে। হ্যাঁ, আমার বাড়ি বর্ধমানে, আমি বর্ধমানের মেয়ে, আবার বর্ধমানের বউও। আচ্ছা। তো তখন নিখিল স্যারের কাছে আমাকে প্রথম, বাড়ির কাছাকাছি তো উনি বাড়িতে এসেই শেখাতেন, ওনার কাছে প্রথম ভর্তি করা হলো। তিনি সতীনাথ মুখোপাধ্যায়ের ছাত্র ছিলেন। তো ওনার কাছে যখন 1 বছর শেখার পরেই তারপরে অনেক আত্মীয় স্বজন বা বাবা বললেন যে না, এত ছোট থেকে, উনি একটু আধুনিক গানটাই বেশি শেখাতেন, তো এত ছোট থেকে আধুনিক গান দিয়ে শুরু করলে হবে না, তাহলে বর্ধমানে একটুখানি, তখন খুব প্রথিত যশা শিল্পী আমার গুরুদেব, তিনি হচ্ছেন নেপালার্ধ, তার কাছে, হ্যাঁ বিষ্ণুপুরী ঘরানার আপনারা জানেন, তো তার কাছে তারপরে আমি ক্লাসিক্যাল বা মার্গ সঙ্গীতটা তার কাছে চর্চা করতে শুরু করি, তার কাছে শিখি। এই স্যারের কাছে 1 বছর শেখার পরে আমাকে মানে নেপাল স্যারের কাছে ভর্তি করে দেওয়া হয়। তো স্যারও আমার বাড়িতে আসতেন, আমার সব শিক্ষাগুরুরা তারা তখন বাড়িতেই এসে আমাকে শেখাতেন। আচ্ছা, আপনি তো শুনবো আপনার কথা, যে আমরা তার মধ্যে আপনার মানে কণ্ঠে গানও শুনবো।
আমাদের মাঝে মাঝে কথা হবে। আপনি যে আপনার দর্শকদের সামনে দর্শকদের প্রথম কি উপস্থাপন করবেন? এখনো বসন্ত যাপন চলছে, অবশ্যই এখনো বসন্ত যায়নি, তাই আজকে রবি ঠাকুরের বসন্তের একটি অবশ্যই রবীন্দ্রনাথ না হলে তো আমাদের এটা যেমন বাঙালি তেমনি পাশাপাশি সারা পৃথিবীর মানুষ, যে এক ভারতবর্ষের একটা মানুষ যেখানে যাকে ভীষণভাবে সংস্কৃতির সঙ্গে নয় সাহিত্য সংস্কৃতি তার বিভিন্ন ধরনের ভালোবাসা, দেশকে ভালোবাসা যে মানুষটি সামনে আসে সে রবীন্দ্রনাথ ঠাকুর, এবং ভারতবর্ষের কেন সারা পৃথিবীর একজন অত্যন্ত আধুনিক মানুষ। হ্যাঁ, তার গান দিয়ে শুরু হোক তাহলে অবশ্যই তাকে প্রণাম জানিয়ে, তাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে, তাকে প্রণাম জানিয়ে আমি একটি রবি ঠাকুরের গান দিয়ে শুরু করছি। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, আমারে কার কথা সে যাই শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। আলোতে কোন গগনে মাধবী জাগলো বনে, আলোতে কোন গগনে মাধবী জাগলো বনে, এলো সেই ফুল জাগানোর খবর নিয়ে, এলো সেই ফুল জাগানোর খবর নিয়ে, সারাদিন সেই কথা সে যাই শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। কেমনে রহি ঘরে মনো যে কেমন করে, কেমনে রহি ঘরে মনো যে কেমন করে, কেমনে কাটে গদিন দিন গুনিয়ে, কেমনে কাটে গদিন দিন গুনিয়ে, কি মায়া দেয় ভুলায়ে, দিল সব কাজ ভুলায়ে, কি মায়া দেয় ভুলায়ে, দিল সব কাজ ভুলায়ে, বেলা যায় গানের সুরে জল বুনিয়ে, বেলা যায় গানের সুরে জল বুনিয়ে, আমারে কার কথা সে যাই শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। আমাদের কাছে সত্যি করে একটা বিস্ময়, শুধু মানে আপনার ক্ষেত্রে বা আমার ক্ষেত্রে নয়, সারা ভারতবাসীর কাছে একটা বিস্ময় যে রবীন্দ্রনাথ মানে গানের ক্ষেত্রে বা ঋতুর ক্ষেত্রে প্রতিটির মানে ধারা তিনি যেভাবে বহন করে গেছেন আর কি, তাতে করে মনে হয় না যে আর পৃথিবীর অন্য কোনো কবি বা অন্য কোনো সঙ্গীত শিল্পীরা সঙ্গীত রচনা করেছেন তার ধারে কাছে পৌঁছাবেন। মানে সময়ে সময়ে মানে যখন যেরকম প্রয়োজন সেই প্রয়োজন অনুসারে তার কলম থেকে সে কথা বেরিয়েছে, এবং সেটা গানে গানে যদি রূপান্তরিত না হতো, কবিতায় রূপান্তরিত হয়েছে, কিন্তু সব কবি তাই আমাদের কাছে কিন্তু সেরকম নয়, কিন্তু গানে রূপান্তরিত না হলে কিন্তু এই লক্ষ লক্ষ মানুষের কাছে রবীন্দ্রনাথের এই গান পৌঁছাতে পারতো না। আমরা তো আরেকজন মানুষের কথা জানি যে নজরুলের একটা গান হয়ে যায়,
আমি নজরুলের একটি ভাটিয়ালি শোনাচ্ছি। হ্যাঁ, আমরা জানি আমাদের ভূমিপুত্র নজরুল, কাজী নজরুল ইসলামকে আমার প্রণাম। সারা জীবন নজরুল আমার কাছে একটা বিস্ময়ের মতো, জানেন তো। একটা মানুষ সারা জীবনে এত স্ট্রাগল, তার মধ্যে কখনই বা তিনি এত গান শিখলেন, কি করে এত অঙ্গের গান রচনা করলেন, সাংঘাতিক একবার, একেবারে আশ্চর্য একটা বিষয়। কিন্তু সেই মানুষটার এবং শেষের দিকে আমাদের সত্যি করি, হ্যাঁ, তার মধ্যে কিছুদিন আবার ওনার মুখ বধির অবস্থা চলে। আমি এটাই আমার ঈশ্বরের কাছে আমরা যেটা মনে করি আর কি, সেই পরম পুরুষের কাছে, একদম, যে একটা মানুষের সৃষ্টির যে ধারা, সে মানে এটাকে কি বলবো, এটা আমাদের কাছে সত্যি করি একটা বিস্ময় তো বটেই, কিন্তু সেই মানুষটাকে শেষ জীবনে ওরকম একটা কণ্ঠরুদ্ধ করে রাখলেন, এটা ভীষণ কষ্টের। এবং আমাদের কাছে সব থেকে গর্ব কি, যে মানুষটার জন্ম হয়েছে আমাদের বর্ধমানে, আগে তো একটাই বর্ধমান ছিল। একদম। গহিনী জলের নদী আমার, গহিনী জলের নদী আমার, গহিনী জলের নদী। আমি তোমার জলে রইলাম ভেসে জনম অবধি আমার, গহিনী জলের নদী আমার, গহিনী জলের নদী। তোমার বানে ভেসে গেল আমার বাঁধা ঘর, তোমার বানে ভেসে গেল আমার বাঁধা ঘর, আমার বাঁধা ঘর। চরে এসে বসলাম রে ভাই, চরে এসে বসলাম রে ভাই, ভাসালে সে চর। তোমার বানে ভেসে গেল আমার বাঁধা ঘর, এখন সব হারিয়ে তোমার জলে রে, এখন সব হারিয়ে তোমার জলে রে, আমি ভাসি নিরবধি, আমি ভাসি নিরবধি। আমার গহিনী জলের নদী আমার, গহিনী জলের নদী। আমি তোমার জলে রইলাম ভেসে জনম অবধি আমার, গহিনী জলের নদী। আমার ঘর ভাঙিলে ঘর পাবো ভাই, ভাঙলে কেন মন, ঘর ভাঙিলে ঘর পাবো ভাই, ভাঙলে কেন মন, ভাঙলে কেন মন।
জলের নদী, আমার গহীন জলের নদী। আমরা মুক্ত আবহের ডিজিটাল এই সাংস্কৃতিক মঞ্চে যে শিল্পীর কণ্ঠে গান শুনছেন তিনি হলেন চন্দনা সরকার। আচ্ছা চন্দনাদি, আপনি তো বললেন নেপাল আড্ডোর কাছে আপনার গুরুদেব নেপাল আড্ডো সঙ্গীত জগতে, সেই সময়ে ক্লাসিক্যালটা শিখি বর্তমানে না, সেই সময় নেপাল আড্ডো, নিত্যানন্দবাবু, কল্যাণবাবু, সেই সময়ে যে মানুষরা যে গানের বেশিরভাগটাই ক্লাসিক্যাল সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন, রবীন্দ্র নজরুল তো বটেই, কিন্তু তার পরবর্তী মানে এই ধারা এখন এই বর্তমানে সঙ্গীত শিল্পীদের যারা সঙ্গীত গুরু বা যারা ছাত্রছাত্রী যারা যাচ্ছেন, তারা কি সেই ক্লাসিক্যালের উপরে বেশিরভাগটাই নজর দিচ্ছেন, না একটা হঠাৎ করে গান শিখে আধুনিক গানের প্রতি তাদের আকর্ষণটা বাড়ছে? এখানে আমি একটা কথা বলি, আসলে ক্লাসিক্যাল শিখছি না মাটির গান শিখছি না রবীন্দ্রসঙ্গীত শিখছি বা নজরুলগীতি শিখছি, সেটার থেকেও বড় কথা হচ্ছে আমরা যখন ছোটবেলায় শিখেছি আমাদের কিন্তু এত অনুষ্ঠান আমরা করতাম। হ্যাঁ, এখন যেমন বহু অনুষ্ঠান, সেই সময় অনুষ্ঠান এবং ছোটবেলাতে মানে এটা স্যারেরও পারমিশন ছিল না যে তুমি শেখার আগে শেখো তারপরে স্টেজে যাও, এরকম একটা তখনকার দিনের ধারণা ছিল। তো যাই হোক, এখন তো মানে অনুষ্ঠানও প্রচুর হচ্ছে না, সেই সময়টা ধরুন অনুষ্ঠানের মঞ্চও তো ছিল না, খুবই কম মঞ্চ ছিল। এই মানে এই সময়কালে আর কি সমসাময়িক যেভাবে উৎসব মেলা এবং তার সঙ্গে মঞ্চ, এসে মঞ্চের যে বিভিন্ন ধরনের শিল্পীদের ছিল সেটা সেমন ছিল না। শুধু স্যারেরই বাড়িতে একটা মানে কে কীরকম পারফরমেন্স, স্টেজটারও মানে বাড়িতে শুধু বসে গান করলেই তো হয় না, স্টেজ পারফরমেন্স আলাদা, আবার বাড়িতে আপনি যদি শুধুই বাড়িতে বসে গান করেন প্রথমেই স্টেজে উঠে কিন্তু আপনার মনে হবে পুরো পরিবেশটা অচেনা, স্টেজ করতে করতে স্টেজ শেখা হয়। আচ্ছা, এরপর আমরা চলে যাব অন্য গানে। আপনি এরপর কি গান গাইবেন? হ্যাঁ, এরপরে আমি একটা আধুনিক গানে যাব। দর্শকদের কাছে অনুরোধ, আপনারা আমাদের এই চ্যানেলের অনুষ্ঠান দেখছেন, আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক দেবেন। আমরা চলে যাব চন্দনা সরকারের কণ্ঠে আধুনিক গানে। জানি সলিল চৌধুরী শতবর্ষ, তাই সলিল চৌধুরীর সুরে লতা মঙ্গেশকরের, ওরে বাবা অসাধারণ গান। মানে সলিলবাবু যে গানগুলো রচনা করেছেন বা সুর দিয়েছেন আর কি, সত্যি করে এখনো থেকে যাবে, চিরকাল থেকে যাবে। বাঁশি কেন গায় আমারে কাদায়, কে গেছে হারায় স্মরণের বেদনায়, কেন মনে এনে দেয় বাঁশি কেন গায় আমারে কাদায়, কে গেছে হারায় স্মরণের বেদনায়, কেন মনে এনে দেয় বাঁশি কেন গায়। ও
গেল কোথায়, আমি বা কোথায় যদি না জানা। বাঁশি কেন গায়ে আমারে কাঁদায়, কে গেছে হারায় স্মরণের বেদনায়, কেন মনে এনে দেয় হা। বাঁশি কেন গায়। ও বাঁশি তমাল কদম্ব আমার গোপিনী সখিনী, যমুনাও জান গেছে আরে তো দেখিনি। তমাল কদম্ব আমার গোপিনী সখিনী, যমুনাও জান গেছে আরে তো দেখিনি। সবই যদি হয় ধুলিতে মিলায়, তবু কেন হায় বাঁশি কেন গায় আমারে কাঁদায়, কে গেছে হারায় স্মরণের বেদনায়, কেন মনে এনে দেয় হা। বাঁশি কেন গায়। ও বাঁশি। বাহ, খুব সুন্দর। মানে গানটার মানে যেমন সুর তেমনি এর কথাও খুব সাংঘাতিক আর কি। আচ্ছা, আপনার এমনি কোনো এত তো মঞ্চ, এত মানে মেলা উৎসবের মঞ্চ, সে মঞ্চকে ঘিরে আপনি বিভিন্ন মঞ্চ অনুষ্ঠান করেন। বর্তমানে যে বর্ধমান শহরে সংস্কৃতির চর্চাটা কি বেড়েছে ঠিক কথা, কিন্তু সাংস্কৃতিক ধারা যে মূলধারার প্রভাব কতটা অনুভব করছেন আপনি? যে সত্যিই কি শিল্পীরা উঠে আসছে, ভালো ভালো শিল্পীরা বর্ধমান শহরে, না শুধু একটা মানে সময়ের জন্য একটা মঞ্চে উপস্থাপন করে বাদবাকি আর গানের সঙ্গে চর্চা থাকছে না এরকম? বর্ধমান শহরে অনেক গুণী মানুষ আছেন এবং অনেক গুণী শিল্পী আছেন। এবার তারা কেউ কেউ বর্ধমান থেকেও অনেকজন গেছেন যারা কলকাতাতে কাজকর্ম করছেন, এরকম গুণী শিল্পীরাও আছেন খুবই, যারা একদম গুরুস্থানীয় অনেকেই গেছেন কলকাতায় কাজকর্ম করেছেন। আর বর্ধমান শহরে ওই বর্তমান যে ট্রেন্ডটা যদি আপনি ধরেন, ওই যে বললাম বর্তমান ট্রেন্ডে না, বর্তমানের ট্রেন্ডটা আমি কিন্তু মানে অসম্ভব রকমের কিছু কিছু ছেলে মেয়েদের কণ্ঠ আছে সাংঘাতিক। যদিও বলতে পারেন যে ডিজিটালের যুগে আপনি ধরুন বিভিন্ন মিউজিক যে অ্যারেঞ্জমেন্টটা, আগে আমরা যদি ফিরে যাই সে নেপাল বাবুরা বলে, কল্যাণ বাবুরা বলে, তো মিউজিক তো হারমোনিয়াম তবলা করে পারকাশন ছিল আর কি, কিন্তু মিউজিকে হ্যান্ডস এবং সাউন্ড এটা যেমন একটা মানে শিল্পীর ক্ষেত্রে খুব প্রয়োজন, কিন্তু ইদানিং বহু শিল্পী আছেন যাদের কণ্ঠ কি সাংঘাতিক। আমরা তো টিভি চ্যানেলগুলো দেখি, বর্ধমানে সেরকম আছে, বর্তমানে অনেকেই আছেন চর্চা করছেন। আর আমাদের বর্তমান প্রজন্মের একটা কি সুবিধা হয়ে গেছে জানেন তো, ওই মুঠো ফোনটা হাতে চলে এসছে, তো এইটার জন্য একটা বিরাট সুবিধা। ধরুন আপনি কোনো মঞ্চে হয়তো ধরুন একটা আধুনিক গানই পারফর্ম করবেন, এবার সেই আধুনিক গানটার একটা পার্টিকুলার লয় থাকে, যে লয়টাতে গেলে হয়তো আমার আরও মানে গানটা ঠিক একদম অরিজিনালের মতনই শোনাবে। এবার আপনি মুঠো ফোনের মধ্যে যখন ট্র্যাকটা পাচ্ছেন, আপনি বাড়িতে প্র্যাকটিস করুন না, এই সুযোগটা পাচ্ছেন, কোনোদিনই ছিল না। এইগুলো তো আগে ছিল না, আজ থেকে হয়তো 10-15 বছর কি 20 বছর পিছিয়ে গেলে কিন্তু এই ছিল। একদম আমাদের এই মুঠো ফোনের দৌলতে সঙ্গীত বলুন, কবিতা বলুন, তারপরে আমরা কত জনের কত গুণী শিল্পী শুনতে পাচ্ছি, তাদেরটা ফলো করতে পাচ্ছি, যার জন্য এইটা তো একটা বড় সুবিধা বটে। আচ্ছা, আমরা চলে যাব তারপরে কোন গান আপনি দর্শকদের শোনাবেন? আমি আরেকটি নজরুলগীতি দর্শকদের শোনাচ্ছি। আমি বর্তমানে নজরুলগীতি শিখছি। আমার এখন যিনি গুরু, মানে আসলে কি হয়েছিল, মাঝখানে আমার কিন্তু কিছুদিন গানটা বন্ধ ছিল, ছোটোবেলায় একটা শেখা, তারপরে মাঝখানে বন্ধ, তারপরে আমি ভাবলাম যে না আবার গুরু নিয়ে একটু শুরু করি। বাড়িতে নিজের মতন করে হতো, সেটা আলাদা। দিয়ে আমি তখন বর্তমানে আমার যিনি গুরু তিনি হচ্ছেন শ্রী
শ্যামল রায়, হ্যাঁ হ্যাঁ তার কাছে আমি শ্যামলদা তো ভীষণ মানে এখনো তিনি মানে পুরোনো দিনের লোক, কিন্তু কিন্তু এখন ওই চর্চাটা সাংঘাতিকভাবে তিনি চর্চা করেন, ক্লাসিক্যাল রবীন্দ্রসঙ্গীত, নজরুল, বিশেষ করে নজরুল। হ্যাঁ, ওনার কাছে নজরুল গীতিটাও আমি মানে বর্তমানে চর্চা করছি। আমরা এবারে পরপর কয়েকটা গান আপনার কাছ থেকে একটি কীর্তনাঙ্গের গান শোনাচ্ছি নজরুলের। গানটি একটা অসাধারণ সৃষ্টি। এই গানের যে 3টে পংক্তিতে গানটিকে ভাগ করা হয়েছে, এটা 3টে তালের ওপরে যায়। খুবই অসাধারণ সৃষ্টি। তো আমি হারমোনিয়ামে চেষ্টা করছি, এগুলোর সঙ্গে একটু তালবাদ্য থাকলে ভালো হয়। ঠিক আছে। হৃদি পদে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, হৃদি পদে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি পাখা নয়নে বাঁকা বুঙ্কি মোঠা, হৃদি পদে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি পাখা নয়নে বাঁকা বুঙ্কি মোঠা, তুমি দাঁড়াও ত্রিভঙ্গে ওই অধরে মুরলি ধরি, দাঁড়াও ত্রিভঙ্গে ওই অধরে মুরলি ধরি, দাঁড়াও ত্রিভঙ্গে বাঁকা শিখি পাখা নয়নে বাঁকা বুঙ্কি মোঠা, সোনার গোধূলি যেন নিবিড় শুনিল নভে, সোনার গোধূলি যেন নিবিড় শুনিল নভে, পিত ধরা বড় কালো অঙ্গে হরি হে, পিত ধরা বড় কালো অঙ্গে, নীল কপট সম ওরাঙা চরণ দুটি, ওহে নীল কপট সম ওরাঙা চরণ দুটি, নেচে যাক অপরূপ ভঙ্গে হরি হে, নেচে যাক অপরূপ ভঙ্গে, যেন নূপুর বাজে ওই পায়ে, যেন নূপুর বাজে, বনে নয় শ্যাম মন মাঝে যেন নূপুর বাজে, বনে নয় শ্যাম মন মাঝে যেন নূপুর বাজে, ওই চরণ জড়ায়ে পরানো আমার, ওই চরণ জড়ায়ে পরানো আমার, যেন মন্দির হয়ে বাজে, যেন মন্দির হয়ে বাজে। আচ্ছা, আমাদের কাছে আমাদের হাতে সময় খুব কম, আমরা দুটি গান আপনার কাছ থেকে শুনবো আর কি। তাহলে আমরা গানে দিয়ে চলে যাই। দুটো গান, আপনার পছন্দের দুটো গান আপনি দর্শকদের শোনান। দর্শকদের কাছে অনুরোধ, আপনারা মুক্ত আবহের যে ডিজিটাল প্ল্যাটফর্মে সংস্কৃতির মঞ্চে শিল্পীর কণ্ঠে গান শুনছেন,
আজকের শিল্পী চন্দনা সরকার। আপনারা অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আমরা আবার অন্য শিল্পীদের আমরা এখানে উপস্থিত করব আগামী দিনে, তাদের কণ্ঠেও আপনারা গান শুনবেন। আজকের শিল্পী চন্দনা সরকার। একটি সন্ধ্যা মুখার্জির গান শোনায়। আমি পথের মাঝে পথ হারালে ব্রজে চলিতে, কোন মহাজন পারে বলিতে, মধুর মধুর বংশী বাজে কোথা কোন কদম তলিতে, মধুর মধুর বংশী বাজে কোথা কোন কদম তলিতে। আমি পথের মাঝে পথ হারালে ব্রজে চলিতে, কোন মহাজনে পারে বলিতে। পুরা মনে ভুল করিলে চোখ তুলিলে পথের ধুলা থেকে, রাই যে আমার রাঙা পায়ের ছাপে গিয়েছে কে। পুরা মনে ভুল করিলে চোখ তুলিলে পথের ধুলা থেকে, রাই যে আমার রাঙা পায়ের ছাপে গিয়েছে কে। ঢুকিলে ছেড়ে পথের ধুলা চন্দ্রাবলীর কুঞ্জ গলিতে, আমি পথের মাঝে পথ হারালে ব্রজে চলিতে, কোন মহাজনে পারে বলিতে। মধুর মধুর বংশী বাজে কোথা কোন কদম তলিতে, মধুর মধুর বংশী বাজে কোথা কোন কদম তলিতে। অনেক আলোর ঘটায় অনেক ছটা ঝলমল, আমার হাতের মাটির পিদিমে লাজে নিভাইল। অনেক আলোর ঘটায় অনেক ছটা ঝলমল, আমার হাতের মাটির পিদিমে লাজে নিভাইল। এখন যে হাই গভীর আধারে কোন পথে ঘাট বলো ললিতে, আমি পথের মাঝে পথ হারালে ব্রজে চলিতে, কোন মহাজনে পারে বলিতে। মধুর মধুর বংশী বাজে কোথা কোন কদম তলিতে, মধুর মধুর বংশী বাজে কোথা কোন কদম তলিতে। বাহ, আমরা একবারে শেষে চলে এসেছি, আর একটি গান আপনার কাছ থেকে শুনবো। তার আগে একটা ছোট্ট একটা কথা। বর্ধমান শহরে বহু শিল্পী নৃত্য, সঙ্গীত, আবৃত্তি আপনিও দেখেছেন, আপনারা বিভিন্ন মঞ্চে দেখে আর কি।
বর্ধমান যেমন অন্য দিক থেকে বাড়ছে, তেমনি সংস্কৃতি চর্চার ধারাও কিন্তু প্রভাবমান অনেকটাই এগিয়ে গেছে। কিন্তু তবু শিল্পীরা এখানে দুটি মঞ্চ পায়, এটাই মানে প্রেক্ষাগৃহ, একটা তিনটি পায়, একটা হচ্ছে যে সংস্কৃতির লোকমঞ্চ, একটা বর্ধমান টাউন হল, আর একটা হচ্ছে রবীন্দ্র ভবন। রবীন্দ্র ভবনটা একটু অন্যদিকে, তবু এখন রবীন্দ্র ভবনের মানে ইয়েটা রাস্তাঘাট, আলো, গাড়ি যাতায়াতটা অনেকটাই বেড়েছে বলে মানুষ ওদিকেও যাচ্ছে। তবু কি কোনো জায়গায় অভাব রয়েছে কোনো মঞ্চে ঘিরে? কারণ আপনার কাছ থেকে, আমরা আগেও অন্য শিল্পীদের কাছ থেকেও আমরা এটা জানতে চেয়েছি আর কি, যে এই পৌরসভায় 35টা ওয়ার্ডে মাত্র এত লোক, লক্ষ লক্ষ লোক এবং অনেক শিল্পী, হাজার হাজার শিল্পী, কিন্তু দুটি প্রেক্ষাগৃহ। আপনার একটা আবেদন থাকবে তো পৌরসভার কাছে, সেই আবেদনটা কি? সে তো নিশ্চয়ই, যদি আরও প্রেক্ষাগৃহ বাড়ানো যায়, বা প্রেক্ষাগৃহগুলি যেমন আমাদের রবীন্দ্র ভবনকেও যদি একটু রিনোভেশন করা যায়, তাহলে তো সেটা খুবই ভালো হয়, সেটা খুবই আনন্দের কথা। সে তো নিশ্চয়ই আমাদের শিল্পী হিসেবে আবেদন থাকবে। আচ্ছা, আমরা চলে যাব আমাদের শেষ গান। আমি একটু এবার মাটির গানে যাই। হ্যাঁ, যাক, মানে আপনার পছন্দের যে কোনো গান, আপনি আমাদের শিল্পীর কণ্ঠে আপনারা গান শুনছেন, নিশ্চয়ই ভালো লাগছে। এই শিল্পী বর্ধমানে আমাদের অনেকটাই মুখ উজ্জ্বল করেন। আমরা এই শিল্পীদের বিভিন্ন মঞ্চেও আমরা তার কণ্ঠে গান শুনি। আমরা আজকের এই অনুষ্ঠানের শেষ গান নিবেদন করবেন চন্দনা সরকার। একটি মাটির গান দিয়ে আজকের এই গানের অনুষ্ঠান শেষের দিকে, সমাপ্তি পর্বে। আছে শ্যামঙ্গেরায় অঙ্গ হেলিয়ালো, শ্যামঙ্গেরায় অঙ্গ হেলিয়া, আছে শ্যামঙ্গেরায় অঙ্গ হেলিয়ালো, শ্যামঙ্গেরায় অঙ্গ হেলিয়া। ওই কালাবাসী করে গান, আর রাধা রাধা বলে না, ওই কালাবাসী করে গান, আর রাধা রাধা বলে না। রাধা বলে কি বানাম, কে গাহে অন্তরে গো, আছে শ্যামঙ্গেরায় অঙ্গ হেলিয়ালো, শ্যামঙ্গেরায় অঙ্গ হেলিয়া। ওই শ্যামের হাতে মোহনবাসী, আর রাধার মাথায় বিনোদ বেনি, ওই শ্যামের হাতে মোহনবাসী, আর রাধার মাথায় বিনোদ বেনি। দেখি আর আই নয়ন খানি, কি হলো আজ কানুর গো, আছে শ্যামঙ্গেরায় অঙ্গ হেলিয়ালো, শ্যামঙ্গেরায় অঙ্গ হেলিয়া। এই একইভাবে বৃন্দাবনে দেখি নাই ভাই ত্রিভুবনে, এই একইভাবে বৃন্দাবনে দেখি নাই ভাই ত্রিভুবনে।
হংস কয় সদানন্দে চরণ রেখো মাথে গো, আছে শ্যামঙ্গের রায়ঙ্গ হেলিয়ালো, শ্যামঙ্গের রায়ঙ্গ হেলিয়া, আছে শ্যামঙ্গের রায়ঙ্গ হেলিয়ালো, শ্যামঙ্গের রায়ঙ্গ হেলিয়া। আসলে এটিও কীর্তনঙ্গেরই একটি গান। আচ্ছা, মুক্ত আবহের দর্শকদেরকে জানাই যে আমরা আজকের যে ডিজিটাল প্ল্যাটফর্ম, সাংস্কৃতিক চর্চার প্ল্যাটফর্ম, সেখানে শিল্পী উপস্থিত ছিলেন চন্দনা সরকার। আমরা আজকের মতন আজকে এই অনুষ্ঠানটা শেষ করছি। নমস্কার। আপনাকে আসার জন্য এখানে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।